এই যে আপনি ঐক্য চাচ্ছেন, আবার একসাথে যে সময় আমরা বসতেছি, তখন আপনার অ্যাটিচিউড এতটাই আক্রমণাত্মক, এরকম হলে তো একসাথে বসা যাবে না। আমি সেটি বলেছি। তো যাই হোক, দেখেন তিনি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বললেন যে তিনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি না। মানে আমার মাঝে মধ্যে তার কথা শুনলে মনে হয় যে তিনি কি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে তার সাথে রাশেদ খানকে টকশোতে বসতে হবে? আমাকে বলেন। তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেন না। তিনি কি নিজে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি? দেখেন, মানুষকে সম্মান করতে হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তাই না? এবং তিনি তার যোগ্যতায়, তার মেধা, তার সংগ্রাম, তিনি ছাত্র রাজনীতি করেছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। মানুষকে ন্যূনতম সম্মান করতে হয়। ইতিহাস বিকৃতি কেন হয়? এইসব কারণেই তো হয়, তাই না? দেখেন, যে সময় জুলাই গণঅভ্যুত্থান হলো, জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনারা মানুষকে মূল্যায়ন করেছেন। রনি ভাই বলছিলেন যে বিএনপিকে মাইনাস করা হয়েছে। হ্যাঁ, -1 আওয়ামী লীগ, ওকে ডান। সেটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ করেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অ্যানাদার -1 বিএনপিকে করতে চেয়েছিল। দেশের বাইরে গিয়ে এই কথা বলা, বাংলাদেশে একটি মাত্র দল ছাড়া নির্বাচন চায় না, এটা কি বিএনপিকে মাইনাস করা না? ঠিক বলেন আমাকে। এটা কি একটা সহজ একটা উদাহরণ দিলাম, এটা কি বিএনপিকে মাইনাস করা না? এরকম অসংখ্য উদাহরণ দিতে পারবো। শোনেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন বিশেষ সহকারী থেকে পরবর্তীতে বিশেষ উপদেষ্টা হয়েছিলেন। ঘরোয়া আলোচনার বিষয় বলতে নাই, আমি এই যে বিরতির সময় যা বলেছিলাম মুস্তাফিজ সাহেব বলে দিল না। শোনেন, আমাদেরকে বলছিল এনসিপি নেতৃবৃন্দরা, মাহফুজ আলমরা, যে তারেক রহমান দেশে আসলে আপনার লাভটা কি, তার নামে মামলা প্রত্যাহার হলে আপনাদের লাভটা কি, এরকম কথা তো তাদের অনেকেই বলছিল। তার মানে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে না আসুক, এই ধরনের অনেক চক্রান্ত, ষড়যন্ত্র না, কিন্তু আবার অনেকের কাছ থেকে তো আমরা এটাও শুনি যে ওই জুলাইয়ের মুভমেন্টের সময় যে আলোচনা হয়েছে সেটা বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেই মানে কর্মসূচি ঠিক করা হয়েছে। তাহলে তো ডক্টর এই আলোচনা আমরা শুনি। শোনেন, হ্যাঁ, অনেক কথাই তো শোনা যায়। তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় বলতো না যে ছাত্রদের একটি দল গঠন করা উচিত? তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে যে দলের নিবন্ধন নাই ৩ নম্বর দল হিসেবে বিএনপি জামাতের পরে সেই দলকে জাতিসংঘে নিয়ে যেত না? তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস একজন তরুণকে আন্তর্জাতিক মহলের কাছে পরিচিতি করে দিত না যে এইটা হলো মাস্টার মাইন্ড, তাই না? এখনো পর্যন্ত আন্তর্জাতিক মহল জানে যে জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ আলম। এর জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ করেছে? আচ্ছা, যাই হোক, আমি যে বিষয়ে শুরুতে বলতে চেয়েছিলাম, দেখেন, এই যে রনি ভাই বলছিলেন যে অনৈক্য কেন, শুরুতে কি আমরা দেখি নাই যে জামাতের সাথে এনসিপির অনৈক্য? দেখি নাই? দেখছি তো। রনি ভাই বলেছে যে শুরুতে শুধুমাত্র বিএনপিকে না, আমি বলবো বিএনপি এবং জামাতকেই মাইনাস করার প্ল্যান ছিল এনসিপির এবং কতিপয় উপদেষ্টার। চেয়েছিল নতুন শক্তির উত্থান, এবং সেই লক্ষ্যে এনসিপির যে বয়ান ছিল, মানে এনসিপির রাজনৈতিক ইস্তেহার, আমি সেটাকে বলবো গণঅভ্যুত্থানের পরে। গণঅভ্যুত্থানের পরে এনসিপির রাজনৈতিক ইস্তেহার ছিল জামাত সংস্কার বিরোধী। জামাত সংস্কারের নামে, পিয়ারের নামে প্রতারণা করতেছে, জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, এই দুইটা বাক্যই বিনিময় করেছিল আমাদের গণঅভ্যুত্থানের মানে অত্যন্ত সুপরিচিত মুখপাত্র। এবং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তাকেই মাস্টারমাইন্ড বলতো, আমরা গ্রহণ করতাম। নাহিদ ইসলাম এই কথা জামাত সম্পর্কে বলেছিল। এছাড়া তাদের আরেকজন মুখপাত্র বর্তমানে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে বলেছিল জামাত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী শক্তি, বলে নাই? তারপরে হাসনাত আব্দুল্লাহ বলেছিল জামাত কি ইসলামিক দল? এইগুলো ওই সময় এনসিপির রাজনৈতিক ইস্তেহার ছিল, মানে কি জামাত মাইনাস করো। তো যাই হোক, বিএনপির সাথে পরবর্তীতে কিছুটা আমরা সখ্যতাও দেখেছি যে সময় জামাত মাইনাস করো। জানি না এটা তাদের পলিসি কিনা, যে শুরুতে জামাত খাও, এরপরে বিএনপিকে ধরো। তো যাই হোক, বিএনপির সাথে তাদের আসন নেগোসিয়েশন আলোচনা চলছিল 4টা আসন। 4টা আসন বিএনপি যেহেতু 4টার বেশি দিতে পারে না, এইবার বিএনপিটা মাইনাস করো, জামাতের ধরো, জামাতের ধরো। এইটাই কি নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক ইস্তেহার কি এইটা? এখন আপনি বলছেন জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপি প্রতারণা করছে। কোথায় প্রতারণা করেছে? বিএনপির নির্বাচন ইস্তেহারে স্পষ্ট উল্লেখ করা আছে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং যে সংস্কারের ব্যাপারে আমরা ঐক্যমতে এসেছি, আমরা ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে আমরা সেই সংস্কার বাস্তবায়ন করব নির্বাচন ইস্তেহারে। আপনি দেখেন, খেয়াল করেন, আমি নিজে পরশুদিন দেখেছি। সুতরাং যে জুলাই জাতীয় সনদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই প্রতারণা করলো। তিনি শুরুতে কি বলেছিলেন যে যেখানে আপনারা নোট অফ ডিসেন্ট দিবেন বা ভিন্নমত থাকবে, আর যতটুকু সংস্কারে একমতে আসবেন আমরা সব ওয়েবসাইটে দিয়ে দেবো, ছোট সংস্কার, বড় সংস্কার, এইসব গল্প শুনি নাই। তার মানে কি, নোট অফ ডিসেন্ট দেওয়ার যে
বৈধতা সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছিলেন, আর জি, এই লক্ষ্যে রাশেদ খান। 9 মাস আলোচনা হয়েছে। রাশেদ খান, এই অসংখ্য বয়ানটা ধন্যবাদ। শেষ করতে হবে, এক জি মিনিটে ভাই, শেষ জি, করব। শেষ এখন করতে দেখেন, যে সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো, সেই সময় এই যে আমরা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ নোট অফ ডিসেন্ট ছিল, এখানে আছে, তাই না? তাহলে এইটাকে আপনি ফেলিয়ে দিলেন কেন? আর আমাকে দিয়ে স্বাক্ষর করাইলেন কেন? এনসিপি স্বাক্ষর করে না, এই জন্য আপনি নোট অফ ডিসেন্ট ফেলিয়ে দিবেন? জামাত তো স্বাক্ষর করেছিল, অধিকাংশ দল তো স্বাক্ষর করেছিল। এরপরে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ আপনি জারি করলেন, প্রতারণা করলেন না? প্রতারণা বিএনপি করেছে। দেখেন, এরপরে বিএনপি সংগ্রামী মহাসচিব প্রতিবাদ লিপি দিয়েছিল। এরপরে গণভোট অধ্যাদেশ, 4টা প্রশ্ন 1টা উত্তর। বিএনপির মহাসচিব কি প্রতিবাদ লিপি দিয়েছিল? দিয়েছিল। এখন আমার প্রশ্ন হলো যে এই যে নির্বাচনের পরে বিএনপি আগে যে অবস্থান স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ শেষ করি, আর পরের যে অবস্থান স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ, কোনো প্রতারণা আছে? নাই। বরং এই যে 11 দলীয় জোট, এখন তো 9 দল, এটা নিয়েও তো প্রতারণা চলছে, তাই না? 2 দল বের হয়ে গেছে। জি, রাশেদ খান। তারা এখন কি রাশেদ খান, করতেছে? অসংখ্য ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের জিইয়ে রাখা প্রতারণা নিয়ে আন্দোলন করতেছে, ভুয়া আন্দোলন।